আসসালামু আলাইকুম। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদত ছাড়া, খোদার উপর ভরসা করে নিজের পায়ে দাঁড়া। সম্মানিত শ্রোতামণ্ডলী, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও রেকর্ডিং শুরু করছি। আজকের ভিডিওর শিরোনাম দিচ্ছি, সরকারি চাকরি আপনিও পাবেন। একটি সরকারি চাকরি আপনিও পাবেন কথাটি যত সহজে বলা যায়, আসলে বাস্তবিকতা তত সহজ। একটি সরকারি চাকরি আপনিও পাবেন, কিন্তু কিভাবে? একটি সরকারি চাকরি আপনিও পাবেন এইটি বলার আগে আমি ব্যাখ্যা করে বলতে চাই যে একটি সরকারি চাকরি আপনার অতীব প্রয়োজন, কিন্তু বারবার চেষ্টা করেও আপনি পাচ্ছেন না কেন? তবে কি এখন সরকারি কোনো পদে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই? শ্রোতা বন্ধুরা, সরকারি নিয়োগ সবসময় প্রকাশিত হচ্ছে। সরকারি নিয়োগ সবসময় পাওয়া যায় পত্রিকার পাতায় এবং অনলাইনে। আমরা যদি এই মুহূর্তে সার্চ দিয়ে দেখি যে অনলাইনে কোনো নিয়োগ বিজ্ঞাপন আছে কি না, তাহলে আসুন দেখি আমরা অনলাইনে এখন এই মুহূর্তে, যে মুহূর্তে আমরা ভিডিও করছি, এই মুহূর্তে কোনো সরকারি নিয়োগ বিজ্ঞাপন পাই কি না। তো শ্রোতা বন্ধুরা, দেখার জন্য আমি সর্বপ্রথমে বাংলা ভার্সন সিলেক্ট করে নিচ্ছি এবং একটি ব্রাউজার ওপেন করছি। তো ব্রাউজারের লিখি google.com, গুগলে আসলাম। গুগলে সার্চ দেওয়ার চেষ্টা করি। মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ। শ্রোতা বন্ধুরা, আমরা যখন একটি সরকারি নিয়োগ বিজ্ঞাপন খুঁজি, তখন খোঁজার সময় আমরা যে ভুলটি করি তা হচ্ছে, কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমরা সরকারি ম্যাক্সিমাম নিয়োগ বিজ্ঞাপনগুলো পাব, সেই সঠিক কিওয়ার্ড দিয়ে সার্চ দেই না। কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন যে বর্তমান সময়ে যে নিয়োগ বিজ্ঞাপনগুলি প্রকাশিত হচ্ছে, সেগুলির শতকরা 95% নিয়োগ বিজ্ঞাপন যেটি সম্পূর্ণ সরকারিভাবে প্রকাশিত হয়, তা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ। আমি আবার বলছি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ। এই কথা বলে সার্চ দিতে হবে। আমরা কিওয়ার্ডটি লেখার পর দেখছি এখানে গুগলে সার্চ অপশনে দেখা যাচ্ছে যে অনেকগুলি নিয়োগ বিজ্ঞপ্তি। শেষের দিকে এসে যদি দেখি 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3, 4, 5, 6, 10 নম্বর পৃষ্ঠায়, যে শ্রোতামণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর পৃষ্ঠায়ও অনেকগুলি নিয়োগ বিজ্ঞাপন। তো মনে রাখবেন, সরকারি বিভিন্ন জবে নিয়োগ বিজ্ঞপ্তি সবসময় প্রকাশিত হচ্ছে। পৃষ্ঠার পর পৃষ্ঠা নিয়োগ বিজ্ঞাপন সবসময় আছে। পৃষ্ঠার পর পৃষ্ঠা নিয়োগ বিজ্ঞাপন সবসময় পত্রিকার পাতায় এবং ইন্টারনেটের পাতায় থাকে। কিন্তু কি লিখে সার্চ দিলে এই নিয়োগ বিজ্ঞাপনগুলি আমরা পাব, তার সঠিক শব্দ লিখে আমরা সার্চ দেই না, তাই নিয়োগ বিজ্ঞাপনগুলি পাই না। শ্রোতা বন্ধুরা, একটি নিয়োগ বিজ্ঞাপন যখন প্রকাশিত হয়, তখন আমাদের শিক্ষার্থীরা বা চাকরি প্রার্থীরা ইন্টারনেট প্রোভাইডারের কাছে গিয়ে বলে, ভাই দেখেন,
এই মুহূর্তে কোনো নিয়োগ বিজ্ঞাপন আছে কি না, থাকলে একটি, দুইটি অথবা তিনটি নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আমার আবেদনটি করে দিন। তা আপনার কথা শুনে ইন্টারনেট প্রোভাইডার কি করে, যে খুঁজে দেখে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলি আছে এবং আপনি কোনটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন। সেই অনুসারে তিনি আপনার আবেদনটি করে দেন এবং আবেদনের যেটা নির্ধারিত ফিস সেটা আপনি তার হাতে জমা দিয়ে চলে আসেন এবং টেলিটকের মাধ্যমে এই আবেদনগুলি করতে হয়। শ্রোতা বন্ধুরা, একটি নিয়োগ বিজ্ঞাপন যখন প্রকাশিত হয় তখন আমাদের শিক্ষার্থীরা এই নিয়োগ বিজ্ঞাপনের প্রেক্ষিতে অনলাইনে গিয়ে আবেদনগুলি করে থাকেন। আমাদের শিক্ষার্থীরা এখানেই ভুলটি করে থাকেন, কারণ একটি নিয়োগ বিজ্ঞাপন যখন প্রকাশিত হয় তখন এই নিয়োগ বিজ্ঞাপনের উপর ভিত্তি করে আপনি আবেদন করছেন। এই নিয়োগ বিজ্ঞাপনের উপর ভিত্তি করে আবেদন করা এটি প্রথম ভুল, কারণ সরকারি নিয়োগ বিজ্ঞাপন যখন প্রকাশিত হয় তখন মনে রাখবেন এই নিয়োগ বিজ্ঞাপনটি মূল বিষয় নয়, বরং এই নিয়োগ বিজ্ঞাপনটি যে নীতিমালার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞাপনটি যেই নীতিমালার উপর ভিত্তি করে প্রকাশ করা হয় ওই নীতিমালাটি মূল বিষয়। একজন প্রার্থী কখনোই নিয়োগ বিজ্ঞাপন দেখে আবেদন করবেন না চাকরি পাওয়ার জন্য। একজন প্রার্থী নিয়োগ বিধিমালা দেখে, ওই নিয়োগ বিধিমালা দেখে আবেদন করবেন। এখন নিয়োগ বিধিমালা কি? নিয়োগ বিধিমালা হচ্ছে এই বিজ্ঞাপনটি বা এই নিয়োগটি যে বিধিমালার উপর নির্ভরশীল বা প্রতিষ্ঠিত, যে নিয়োগ বিধিমালা অনুসারে সরকারি চাকরিটি আপনাকে দেওয়া হবে, সেই নিয়োগ বিধিমালাটি মেইন, এবং এই নিয়োগ বিধিমালা অনুসরণ করে আপনাকে আবেদনটি করতে হবে এবং আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারি নিয়োগগুলি, যে নিয়োগ বিজ্ঞাপনগুলি যে বিধিমালার উপর ভিত্তি করে প্রকাশিত হয়, এই নিয়োগ বিধিমালাটি আপনি কোথায় পাবেন? এই নিয়োগ বিধিমালাটি আমরা খুব সহজে পেতে পারি। আসুন দেখি কিভাবে আমরা এই নিয়োগ বিধিমালাটি পাব। আমরা গুগলে সার্চ বারে সার্চ করার চেষ্টা করি এবং লিখি নিয়োগ বিধিমালা 2018। নিয়োগ বিধিমালা 2018 লিখে সার্চ দেওয়া মাত্র আমরা দেখতে পাচ্ছি এখানে কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 নামে একটি পেজ দেখাচ্ছে। এটি কৃষি বিপণন অধিদপ্তরের এবং বাংলাদেশে যত দপ্তর অধিদপ্তর আছে, মন্ত্রণালয় আছে, সকল দপ্তর অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সকল নিয়োগ মনে রাখবেন ওই কর্তৃপক্ষের নিয়োগ বিধিমালার উপর প্রতিষ্ঠিত। যেই নিয়োগ বিধিমালাটির অনুমোদন দিয়েছেন স্বয়ং আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়। সুতরাং ওই বিধিমালার একটি অক্ষরও ব্যত্যয় ঘটিয়ে আপনার নিয়োগ ওই মন্ত্রণালয়ে হওয়া কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং আপনি যখন একটি আবেদন করবেন তখন এই নিয়োগ বিধিমালাটি অনুসরণ করবেন। আসুন দেখি আমরা এই নিয়োগ বিধিমালাটি অন করে যে এই নিয়োগ বিধিমালায় কি আছে। ক্লিক দিলাম এবং আমরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে আসলাম। নিয়োগ বিধিমালা 2018 এখানে ওপেন করার চেষ্টা করি। আমরা ওপেন করে ফেলেছি এবং উপরে এগিয়ে দেখার চেষ্টা করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ গ্যাজেট, অতিরিক্ত সংখ্যা, কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত, বৃহস্পতিবার, অক্টোবর 2018, 4/2018। এই নিয়োগ বিধিমালার সর্বশেষ পৃষ্ঠায় যদি গিয়ে আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের আদেশক্রমে এই নিয়োগ বিধিমালাটি প্রকাশিত
যা একজন ভারপ্রাপ্ত সচিব কর্তৃক স্বাক্ষরিত। এই নিয়োগ বিধিমালার যে সমস্ত শর্ত দেওয়া আছে তার মধ্যে আমরা যদি এই বিধিটি লক্ষ্য করি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সরাসরি নিয়োগের প্রার্থী পরীক্ষার বিষয় ও নম্বর ইত্যাদি। তো এখানে আমরা লক্ষ্য করছি যে আমাদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলায় 30 নম্বর, ইংরেজিতে 30 নম্বর, গণিতে 20 নম্বর, সাধারণ জ্ঞানে 20 নম্বর, মৌখিক পরীক্ষা 10 নম্বর, মোট 110 নম্বরের পরীক্ষা। বন্ধুরা মনে রাখবেন যে আপনি শিশু থেকে শুরু করে এখন পর্যন্ত যতদূর লেখাপড়া করেছেন, 15 বছর, 18 বছর বা 20 বছর, এই 15, 18, 20 বছরের লেখাপড়া আপনার যে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তা হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, মৌখিক পরীক্ষা, এই মোট 110 নম্বরের পরীক্ষা। এই 110 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট 90 মিনিটে এবং এর শতকরা পাস মার্ক অর্থাৎ শতকরা 50% মার্ক, অর্থাৎ আপনাকে 55 নম্বর মিনিমাম উত্তোলন করতে হবে, তাহলে আপনি এই পরীক্ষায় পাস বলে বিবেচিত হবেন। আচ্ছা, এটি হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার বিষয়। এবার আসুন আর কি আছে এই নিয়োগ নীতিমালায় আমরা দেখার চেষ্টা করি। যদি আমরা নীতিমালার শেষ দিকে যাই তাহলে দেখা যাবে আমাদের দেশের যত চাকরি আছে তার মধ্যে বিসিএস ক্যাডার এবং প্রথম শ্রেণীর কর্মকর্তার পদগুলো যদি বাদ দিয়ে বলি এবং সর্বনিম্ন চাকরি, চতুর্থ শ্রেণীর চাকরি যদি বাদ দিয়ে বলি, তাহলে সর্বনিম্ন 16তম গ্রেড থেকে শুরু করে 11তম গ্রেড, অপর দিক থেকে যদি বলি 11তম গ্রেড থেকে শুরু করে 16তম গ্রেড পর্যন্ত যে চাকরিগুলি আছে, এই চাকরিগুলার প্রায় সবগুলি চাকরির যোগ্যতা হচ্ছে এই সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটার মুদ্রাক্ষর, অর্থাৎ কম্পিউটার মুদ্রাক্ষরের যোগ্যতা আপনাদের দেওয়া হয়েছে বাংলায় 25 শব্দ প্রতি মিনিটে, ইংরেজিতে 30 শব্দ প্রতি মিনিটে। আমি আবার বলছি, বাংলায় 25 শব্দ প্রতি মিনিট, ইংরেজিতে 30 শব্দ প্রতি মিনিট। এর যদি গতি উত্তোলন করতে পারেন তাহলে আপনার পরীক্ষা হবে বাংলা 50, ইংরেজি 50 মার্কের, আর শতকরা 40% মার্ক পেলে আপনি পাস বলে বিবেচিত হবেন, অর্থাৎ 50-এর মধ্যে অন্তত 20 আপনাকে উত্তোলন করতে হবে। এখন এই গতি উত্তোলনের বিষয়টা আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি তাহলে এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে অতিরিক্ত সংখ্যায় যে 2 নম্বর কলামে যে শতকরা 5-এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি উত্তোলন করেন নাই বলিয়া গণ্য হবে। অর্থাৎ প্রতি মিনিটে যে আপনি 30 শব্দ লিখবেন, 30 শব্দ লেখার সময় যদি 100টা শব্দের মধ্যে 5টির বেশি ভুল করেন তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন ওই 0 মার্ক পাবেন। অর্থাৎ 96-এর উপরে, অর্থাৎ 95-এর উপরে 96টা যদি সঠিক করতে পারেন, অর্থাৎ আপনি যদি শতকরা 5-এর বেশি ভুল করে ফেলেন তাহলে আপনার কোনো গতি উত্তোলন করেন নাই, গতির প্রশ্নে এখানে মার্কস হয়ে যাবে আপনার 0। তো এখন যদি তাই হয় তাহলে আপনি যে চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন তার আগে আপনার কম্পিউটারে বসে টাইপের গতিটা কি ঠিক করে নিয়েছেন, না কম্পিউটারের কিবোর্ডে হাত না দিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন করছেন? এই জায়গায় আমাদের শিক্ষার্থীরা ভুল করেন। এই ভুলটি করা যাবে না। শ্রোতা বন্ধুরা,
এই 11তম গ্রেড থেকে শুরু করে 16তম গ্রেডের চাকরিগুলার অধিকাংশগুলিতে আবেদনের ক্ষেত্রে আরেকটি বিষয় আছে, সেটা হলো কথাটি স্পষ্ট করে লেখা থাকে এবং আপনার পদবিটি ওইভাবে লেখা থাকে যে 60 মুদ্রাক্ষরিক। এখন 60 মুদ্রাক্ষরিক আমরা শব্দটা বুঝলাম যে কম্পিউটারে টাইপ করতে হবে। এবার আরেকটা শব্দ আছে ষাটলিপি। ষাটলিপি কি? ষাটলিপি হচ্ছে শর্ট হ্যান্ড, আমরা যেটাকে শর্ট হ্যান্ড বলি। ষাটলিপিতে এখানে প্রজ্ঞাপনে যা বলা হয়েছে তা হচ্ছে ষাটলিপিতে আপনার বাংলায় কমপক্ষে প্রতি মিনিটে 70 শব্দ লেখার পারদর্শিতা অর্জন করতে হবে, আর ইংরেজিতে 80 শব্দ লেখার পারদর্শিতা অর্জন করতে হবে। এখন ষাটলিপি বাংলা, ষাটলিপি ইংরেজি, দুইটি সাবজেক্ট আছে। এই দুইটি সাবজেক্টের যদি আপনি 70 এবং 80 শব্দ লিখতে পারেন তাহলে আপনি পাস মার্ক পেয়ে যাবেন, অর্থাৎ পাস মার্ক পেয়ে যাবেন। সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 50 শব্দ, সর্বনিম্ন 45 শব্দ এইভাবে দেওয়া আছে। যদি লিখতে পারেন তাহলে আপনি পাস মার্ক পেয়ে যাবেন, এবং পাস মার্কস হচ্ছে শতকরা 40%, অর্থাৎ বাংলার জন্য 100 মার্ক, ইংরেজির জন্য 100 মার্ক। এই 100-র মধ্যে 40% মার্কস করে আপনাকে পেতে হবে পাস করতে হলে। এখন কথাটি হচ্ছে যে যেখানে আমাদের শিক্ষার্থী প্রার্থীরা, চাকরি আবেদনকারী প্রার্থীদের অধিকাংশই এই ষাটলিপি শব্দটাই বুঝেন না। ষাটলিপি শব্দটাই বুঝেন না, তিনি কিভাবে এখানে এই প্রতি মিনিটে 80 শব্দ লিখবেন যেখানে সাবজেক্টের কথাই জানেন না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ইংরেজি টাইপ 2টা সাবজেক্ট, বাংলা ইংরেজি ষাটলিপি 2টা সাবজেক্ট, টোটাল 4টা সাবজেক্ট সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের কোনো ধারণাই থাকে না। ধারণা না থাকার কারণে ধারণাবিহীন আপনি যতগুলি অ্যাপ্লিকেশন করতেছেন সবগুলি আপনি ফেইলার হয়ে চলে আসছেন। বন্ধুরা, আরেকটি আবেদন এবং আরেকটি পরীক্ষায় অংশগ্রহণের আগে আপনি এই জায়গাটি ঠিক করে ফেলুন যে আপনি ষাটলিপিতে 80 শব্দ লিখতে পারেন এবং এই ইংরেজি ষাটলিপিতে 70 শব্দ লিখতে পারেন, বাংলায় 70 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ লিখতে পারেন। এই জায়গাটা ঠিক করে ফেলুন। আবার এই পরীক্ষা দেওয়ার পর যখন আপনার পরীক্ষার বিষয়ে নিয়োগ কর্তৃপক্ষ অনুমোদনের জন্য বসেন, অর্থাৎ নিয়োগ বোর্ড যখন আপনার এই বিষয়টি অনুমোদনের জন্য আসেন, তখন দেখি আমরা সেখানে কি হয়। সেখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি তাহলে একটি নিয়োগ পরীক্ষা গ্রহণের পর নিয়োগ বোর্ড যখন এই পরীক্ষা নিয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে বসেন তখন তেনারা একটি টেবুলেশন শিট তৈরি করেন। টেবুলেশন শিট হলো সকল পরীক্ষার্থীর ফলাফল যে শিটের মাধ্যমে ঘোষণা করা হয় সেটিকে টেবুলেশন শিট বলে। তো আমি এখানে একটি টেবুলেশন শিটের নমুনা তৈরি করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি পরীক্ষা গ্রহণের পর যেই নাম্বারপত্র তৈরি করা হয় সেই নাম্বারপত্র বা টেবুলেশন শিট। তো এই টেবুলেশন শিট বা সিলেকশন শিট, এই টেবুলেশন শিটে আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় 30 মার্কের পরীক্ষা দিতে হয়, ইংরেজিতে 30, গণিতে 20, সাধারণ জ্ঞানে 20, মৌখিক পরীক্ষা 10 এবং বাংলা টাইপ মৌখিক পরীক্ষা 10। তো এইগুলোর মধ্যে এই হচ্ছে মোট নাম্বার, আর মিনিমাম আপনাকে 15 যথাক্রমে 15, 10, 10 এবং 5 হারে পেয়ে পাশ করতে হবে। আমি মনে করি যে আপনি একজন ভালো শিক্ষার্থী, আপনি এই 15-র মধ্যে অর্থাৎ 30-এর মধ্যে আপনি 20 পেয়ে গেলেন, ইংরেজিতে 30-এর মধ্যে 18 পেয়ে গেলেন অথবা আরও বেশি পেলেন, সমস্যা নেই, সেটি আপনার জন্য ভালো কথা।
এবং ভালো পরীক্ষা দিয়ে আসলেন, কিন্তু এই লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা যখন আসবেন তখন আপনাকে সরাসরি কম্পিউটারে বসিয়ে টাইপ করতে দেওয়া হবে। সেখানে আছে আপনার 50 নম্বর। 50-এর মধ্যে অন্তত সঠিকভাবে শতকরা 96 শব্দ পার মিনিটে লিখে, শতকরা 96 শব্দ শুদ্ধভাবে লিখে এবং প্রতি মিনিটে কাঙ্ক্ষিত গতি অর্জন করে আপনাকে অন্তত 20-20 এবং 40-40, অর্থাৎ টাইপে 20 এবং স্বরলিপিতে 40-40 মার্কস করে পেতে হবে। তো যেখানে এই নিয়োগ বিধিমালায় এই কথাটি লেখা আছে, নিয়োগ বিধিমালায় যেখানে সর্বনিম্ন 20-20-40-40 মার্কস পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে, সেখানে আপনার পরীক্ষায় ব্যবহারিকে 0 হয়ে যায়, অর্থাৎ বাংলা টাইপে 0 হয়ে যায়। কিভাবে 0 হয়ে যায়? তো আমরা যদি লক্ষ্য করি যে নিয়োগ বিধিমালায় কি দেওয়া আছে, আমরা আবার একটু দেখার চেষ্টা করি। নিয়োগ বিধিমালায় বলা হয়েছে যে প্রতি মিনিটে আপনাকে 30 শব্দ লিখতে হবে। 30 শব্দ লিখতে গিয়ে যদি আপনার শতকরা 5-এর বেশি ভুল করেন তাহলে কোনো গতি উত্তোলন করেন নাই, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার গতি উত্তোলনের মার্কস পাবেন 0। তো সে কারণে এই যে এইখানে কথাটি লেখা আছে, শতকরা 5-এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি উত্তোলন করেন নাই বলিয়া গণ্য হইবেন। তো সেই ক্ষেত্রে আপনার মার্কস হয়ে যায় এখানে 0, পরীক্ষায় ভালো করতে পারেন না। এবং এখানে যদি আরও আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের নিয়োগ বোর্ডের এই নাম্বারগুলি সে কারণে হয়ে যায় 0 এবং আমরা অকৃতকার্য হয়ে বাসায় ফিরি। এখান থেকে উত্তরণের উপায় কি? আপনারা শুনে খুশি হবেন, বাংলাদেশ কম্পিউটার এডুকেশন BCE আমাদের প্রতিষ্ঠানের নাম। BCE 1989 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 2200 শিক্ষক বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় প্রতিযোগিতামূলক চাকরি পাওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দিনের পর দিন তারা চাকরি করে আসছে। আমি আবারও বলছি, আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে 2200 শিক্ষার্থী শুধুমাত্র স্কুল, কলেজ, মাদ্রাসায় চাকরি পেয়েছে। যদি স্কুল, কলেজ, মাদ্রাসায় 2200 শিক্ষক চাকরি পেয়ে থাকে তাহলে মনে রাখবেন বন্ধুরা যে অন্যান্য সেক্টরে যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর এবং বিভিন্ন মন্ত্রণালয়ে এবং বিভিন্ন সেক্টর বাহিনীতে আমাদের শিক্ষার্থীর বিপুল সংখ্যক শিক্ষার্থী চাকরি পেয়েছে। যদি স্কুল, কলেজ, মাদ্রাসায় শুধুমাত্র 2200 হয়ে থাকে তাহলে মনে রাখবেন যে অন্যান্য সরকারি অফিসগুলোতে তার অন্তত 20 গুণ শিক্ষার্থীরা চাকরি পেয়েছে এবং সেই 1989 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, মন্ত্রণালয় এবং বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় অত্যন্ত সুনামের সাথে চাকরি করে আসছে। বন্ধুরা, এখন এই সময়ে এই চাকরির বাজার কি কমে গেছে? না, আরও ব্যাপক হারে বেড়েছে। সরকারি লেভেলে যেমন জনবলের চাহিদা বেড়েছে, বেসরকারি লেভেলেও তেমন কর্মের চাহিদা বেড়েছে। কিন্তু এই ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে আমাদেরকে যেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমরা মূলত সেই প্রস্তুতিটাই গ্রহণ করতে পারছি না। এখানে এই পার্থক্যটা। তো এই প্রস্তুতি বিষয়ে আমরা যে প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের এই প্রতিষ্ঠান থেকে, তা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার এডুকেশন। সে 1989 সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন চাই শিক্ষা, চাই বিজ্ঞান, চাই বিকশিত জীবন,
এই 3 নিয়ে করে আন্দোলন বাংলাদেশ কম্পিউটার এডুকেশন। এই স্লোগানটি সামনে রেখে আমরা আমাদের কর্মকাণ্ড শুরু করেছি এবং আজ পর্যন্ত তা অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে। বন্ধুরা, বাংলাদেশ কম্পিউটার এডুকেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান। তো আমি যদি আপনাদের দেখাই তাহলে এই যে এটি হচ্ছে আমাদের অনুমোদনপত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। এখন এই অনুমোদনের প্রেক্ষিতে আমরা একটি গঠনতন্ত্র পেয়েছি, এই রেজিস্ট্রেশনের প্রেক্ষিতে একটা গঠনতন্ত্র পেয়েছি, যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যথোপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত। গঠনতন্ত্রে বলা হয়েছে যে টু সেট আপ ট্রেনিং প্রোগ্রাম অন কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি, অটোমোবাইল, টাইপিং, ইঞ্জিনিয়ারিং, লাইব্রেরি সায়েন্স অ্যান্ড অল টাইপ অফ ভোকেশনাল ট্রেনিং। আমরা সব ধরনের ভোকেশনাল ট্রেনিং করতে পারি। এই ভোকেশনাল ট্রেডের আওতায় আমরা কম্পিউটার প্লাস শার্টলিপি বাংলা ইংরেজি এবং টাইপিং বাংলা ইংরেজি ইত্যাদি প্রশিক্ষণ দিয়ে আসছি। শ্রোতা বন্ধুরা, এইটি অনুমোদিত এবং আপনারা দেখছেন কথাটি এখানে লেখা আছে অনুমোদিত। এই অনুমোদনের প্রেক্ষিতে আমরা এই ট্রেনিং প্রোগ্রামটি কোথায় কোথায় করতে পারবো সেটা আমাদের গঠনতন্ত্রের 24 নম্বর ধারায় লেখা আছে। টু সেট আপ ব্রাঞ্চ প্রজেক্ট অফিস এভরি উপজেলা থানা ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, অর্থাৎ যে কোনো উপজেলায়, যে কোনো থানায়, যে কোনো ডিস্ট্রিক্টে আমরা এটি করতে পারবো। তো শ্রোতা বন্ধুরা, আমরা চেষ্টা করছি যে কাঙ্ক্ষিত অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়োগ বিধিমালায় উল্লেখিত কাঙ্ক্ষিত জনবল তৈরি করে প্রোভাইড করার জন্য এবং এই পথ ধরে যেন মানুষের বেকারত্বের সমাধান ঘটে। বন্ধুরা, প্রশিক্ষণের পর আমরা এই প্রতিষ্ঠান থেকে যেই সনদপত্রটি দিয়ে থাকি সেটি যদি নমুনা দেখাই তাহলে সেটি ঠিক এরকম। তো এখানে সরাসরি লেখা থাকবে সার্টিফিকেট অফ ষাট মুদ্রাক্ষরিক কাম মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমাদের কম্পিউটার যোগ্যতা দরকার, সেই সাথে শর্ট হ্যান্ড যোগ্যতা একেবারে মানে যেভাবে চাওয়া হয় সেই রকম করেই আমাদের প্রশিক্ষণটাকে সাজানোর চেষ্টা করছি। তো এই যে সাকসেসফুলি কমপ্লিটেড দ্য ষাট মুদ্রাক্ষরিক কাম মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, এখানে সাবজেক্ট হিসাবে উল্লেখ থাকবে MS ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, উইন্ডোজ 10, অর্থাৎ MS অফিস একটি অফিসের কর্ম পরিচালনার জন্য যে পরিমাণ কম্পিউটার দক্ষতা দরকার সেটি থাকবে। সেই সাথে লক্ষ্য করে দেখুন, বাংলা শর্ট হ্যান্ড টাইপিং স্পিড 70, ইংলিশ শর্ট হ্যান্ড টাইপিং স্পিড 80, বাংলা টাইপ রাইটিং স্পিড 25 এবং ইংলিশ টাইপ রাইটিং স্পিড 30, এটা উল্লেখ থাকবে এবং সেই সাথে গ্রেড দেওয়া থাকবে। তো এই সার্টিফিকেটে এটি উল্লেখ সহ আপনি সরকারি চাকরির সংশ্লিষ্ট যে কোনো পদে অ্যাপ্লিকেশন করুন। ঠিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়োগ বিধিমালার সাথে মিল রেখে যখন আপনি আপনার প্রশিক্ষণটি গ্রহণ করবেন এবং সে অনুসারে আপনার সার্টিফিকেটটি অর্জিত হবে, তখন এই সার্টিফিকেট দিয়ে যখন আপনি পরীক্ষা দেবেন তখন অবশ্যই যে সমস্ত সার্টিফিকেটে এই স্পিডগুলি উল্লেখ থাকে না এবং নীতিমালার সঙ্গে যায় না, ঠিক সেই সার্টিফিকেটগুলো অপেক্ষা আমাদের এই সনদে আপনি মার্কস অনেক বেশি পাবেন। আর ঠিক সার্টিফিকেটে থাকলেই হবে না, এর সাথে আপনার প্র্যাকটিসটা ভালো থাকতে হবে। আমাদের এখানে প্রশিক্ষণ নেবার পর আপনি সবসময় ট্রাই করবেন যে প্রতিদিন যেন আপনি 1 ঘন্টা করে প্র্যাকটিস করেন, যাতে করে কাঙ্ক্ষিত গতি আপনার ঠিক থাকে। কাঙ্ক্ষিত গতি ঠিক রেখে
আপনি যে কোনো সরকারি চাকরিতে অংশগ্রহণ করুন। আমি আবার বলছি, কাঙ্ক্ষিত গতি ঠিক রেখে আপনি যে কোনো সরকারি চাকরিতে অংশগ্রহণ করুন। দেখবেন আপনি একটি পরীক্ষাও মিস করবেন না। তার কারণ হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখুন বন্ধুরা, এখন একটি সরকারি নিয়োগ বিজ্ঞাপনের বিপরীতে 500, 700, 1000, 1500, কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি 5-7 হাজার অ্যাপ্লিকেন্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন করে থাকে। 5-7 হাজার হোক আর 500-700 হোক, যতই অ্যাপ্লিকেশন করুক না কেন, আপনারা লক্ষ্য করে দেখবেন যে নিয়োগ বিধিমালা অনুসারে শিক্ষার্থীরা বা আবেদন প্রার্থীরা এই আবেদনগুলি করে না। কিভাবে করে না? যখন তারা কোনো ইনস্টিটিউশনে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন, সর্বোচ্চ হলে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন, সেখানে গিয়ে অফিস কোর্স চালনার বিভিন্ন কমান্ডগুলো শিখেন এবং শেষ করে একটি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট গ্রহণ করেন। তো সেইটি সব থেকে বড় কথা নয়। আমার কথা হচ্ছে যে আপনাকে প্রস্তুত করতে হবে নিয়োগ নীতিমালা অনুসারে। নিয়োগ নীতিমালায় কী আছে? MS ওয়ার্ড, এক্সেল অর্থাৎ MS অফিস কোর্স তো শিখবেনই, সেই সাথে আপনাকে বারবার টাইপিংটা প্র্যাকটিস করতে হবে। এবং টাইপিং প্র্যাকটিস করতে গিয়ে মনে রাখবেন, হারমোনিয়াম বাজাতে গিয়ে যেমন হারমোনিয়ামের গানের সুর তুলতে হয় সারেগামা অনুসারে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, ঠিক সেখানেও হারমোনিয়ামের কিবোর্ড আছে। কিবোর্ডে তাহলে ওই ব্যক্তিকে জানতে হয় কোন কিতে সা, কোন কিতে রে, কোন কিতে গা, কোন কিতে পা ধা আছে। ঠিক তেমনই হারমোনিয়ামের কিবোর্ডে যেমন সঠিক নিয়ম অনুযায়ী হাত রেখে বাজাতে হয়, অনুরূপভাবে মনে রাখবেন যে কম্পিউটারের কিবোর্ডে বসে হাত রাখারও একটা সারেগামা আছে। আপনি যদি কম্পিউটারের কিবোর্ডে বসে হাত রাখার সারেগামাটা না জানেন, তাহলে হারমোনিয়ামের সারেগামা না জানলে যেমন হারমোনিয়ামটা ভ্যাভ করে বাজবে, অনুরূপভাবে কম্পিউটারের কিবোর্ডের হাত রাখার বিজ্ঞানটা না জানলে, সারেগামাটা না জানলে আপনার কম্পিউটারও কিন্তু ওই রকম ভ্যাভ করে চলবে। তো সেটি কাম্য নয়। আপনি কম্পিউটারে হাত দেওয়ার আগে কম্পিউটারের কিবোর্ডে হাত দেওয়ার নিয়মাবলীটা শিখতে হবে। আর নিয়মাবলী শেখার পরে যখন আপনি নিয়ম অনুযায়ী সঠিক নিয়মে হাতটি চালনা শুরু করবেন, তখন আস্তে আস্তে আপনার গতি উঠতে শুরু করবে। তো গতি একবার উঠাইতে পারলে সঠিক নিয়মে, একবার উঠাইতে পারলে সঠিক নিয়মে, এই গতি আপনার হারাবে না। মাঝে মধ্যে প্র্যাকটিস করবেন, গতি ঠিক রাখবে, আপনি পরীক্ষা দেবেন, কোনো পরীক্ষা আপনি মিস করবেন না। এখন এই গতি উত্তোলন পদ্ধতি, অর্থাৎ কিবোর্ডে হাত রাখার সারেগামা বা পদ্ধতি আপনি কোথায় শিখবেন, কোথায় পাবেন? আমাদের দেশের অধিকাংশ ইনস্টিটিউট, স্কুল, কলেজ, মাদ্রাসার টিচাররাও এই কিবোর্ডে হাত রাখার সারেগামাটি সম্পর্কে ভালো ধারণা দেয় না বলেই আমাদের শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত গতি উত্তোলনের ক্ষেত্রে এই গতিটা পায় না এবং পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারে না। তা আমাদের ইনস্টিটিউটে যদি আসেন আপনারা, তাহলে আমরা চেষ্টা করব যে সর্বপ্রথম কিবোর্ডে হাত রাখার সারেগামাটা শেখাতে, আস্তে আস্তে টাইপ প্র্যাকটিস করাতে, আস্তে আস্তে MS অফিস কোর্স করাতে, এবং এইটি সম্পূর্ণ করার পর আপনাকে যথা নিয়মে প্র্যাকটিস করে সাকসেস করে দিতে। তো সেই সাথে আরেকটা বিষয় আছে, শার্টলিপি। আপনাদের যদি আমি দেখাই, শার্টলিপি শেখানোর জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনাদের জন্য অত্যন্ত সুন্দর ব্যবস্থা রেখেছে। দেখেন আমার হাতে শার্টলিপি বই, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে। কাদের জন্য? শুধু আপনাদের জন্য প্রকাশ করে আপনাদের
প্রজ্ঞাপনে সুন্দরভাবে এটি শেখার তাগিদ দিয়ে দিয়েছে। অথচ আমাদের দেশে স্কুল, কলেজ, মাদ্রাসায় প্রায় কোথাও এই সাবজেক্টটি এখন আর নেই। সেই সাথে ইনস্টিটিউটগুলো, অধিকাংশ ইনস্টিটিউটগুলোতে কম্পিউটার প্রশিক্ষণের সাথে এই 60 মুদ্রাক্ষরিক বাংলা ইংরেজি এই সাবজেক্টটা থাকে না। সে কারণে আপনাদের ধারণাও আসে না যে এটি শিখতে হবে বা শিখলে কোথায় থেকে শিখব। আমরা 60 মুদ্রাক্ষরিক প্রশিক্ষণের জন্য আপনারা শুনে খুশি হবেন, আমার কর্মজীবনের যাত্রাই শুরু হয়েছিল এই ষাটলিপি দিয়ে। আমি 1990 সালে অর্থাৎ 84, 85, 86, 88 সাল পর্যন্ত আমি এই ষাটলিপি শিখেছি, প্র্যাকটিস করেছি এবং প্রশিক্ষণের পরে সর্বপ্রথম দিনাজপুরে গিয়ে একটি প্রতিষ্ঠান দাঁড় করানো শুরু করেছি এবং আপনারা শুনে খুশি হবেন 1990 সালে আমি আমার প্রতিষ্ঠানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় তথা নট্রান্সের অনুমোদন পেয়েছি। ওই অনুমোদন পাওয়ার মধ্য দিয়ে এই প্রশিক্ষণ প্রদানের যাত্রা শুরু 1990 সাল থেকে। 90 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত প্রশিক্ষণের সাথেই জড়িত আছি। হাজার হাজার শিক্ষার্থী আমাদের এই প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং যথোপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করে এই প্রতিযোগিতামূলক বাজারে তাদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদের জবটা সিওর করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে। সেই সাথে আমরা এখন পর্যন্ত প্রশিক্ষণার্থীদের কিভাবে আরও ভালো মানের প্রশিক্ষণ দেওয়া যায়, প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের বিসির বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে শাখা রয়েছে। আপনি বিসির যে কোনো শাখায় গিয়ে এই প্রশিক্ষণটি গ্রহণ করতে পারেন এবং প্রশিক্ষণ নিয়ে আপনি আপনার বেকারত্বের সমাধান করে ফেলুন। আর আপনার বেকারত্ব সমাধানে সবসময় বিসি আপনাদের সাথে থাকবে। আপনি প্রশিক্ষণ গ্রহণ করার পর বাংলাদেশের যে কোনো ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা পর্যায়ে আপনি থাকেন না কেন, আপনার পেশাগত কারণে হোক আর বসবাসগত কারণে হোক, আপনি এক স্থান থেকে অন্য স্থানে যেতেই পারেন। যেখানেই যান না কেন সেখানেই আপনি নিয়োগ পরীক্ষায় আবেদনের পর শুধুমাত্র আমাকে রিং করে জানাবেন আপনি কোথায় অবস্থান করছেন। আপনার চাকরির আবেদনের পর থেকে শুরু করে নিয়োগ পরীক্ষাটি হওয়া পর্যন্ত আপনি বাংলাদেশের যেখানেই থাকুন না কেন সেখানেই এ প্রতিষ্ঠান আপনাকে ফ্রিতে প্র্যাকটিসের ব্যবস্থা করে দিবে। আপনি শুধুমাত্র আমাদের ওই শাখায় গিয়ে আপনার সনদপত্রটি দেখাবেন যে এই যে বিসি থেকে আমার প্রশিক্ষণ গ্রহণ করা, আমাকে প্লিজ একটু প্র্যাকটিসের অনুমতি দিন। আপনাকে সম্পূর্ণ ফ্রিতে আপনার চাকরি না পাওয়া পর্যন্ত বিসি আপনার প্র্যাকটিস সহযোগিতা প্রদান করবে এবং সেই সাথে আমাদের প্রত্যেকটি শাখা আপনাকে সহযোগিতা করবে যেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতকার্য হয়ে আপনি চাকরিটি অ্যাচিভ করতে পারেন। তো আপনার প্র্যাকটিস, আপনার নিয়ত এবং আপনার কর্মকৌশল অর্থাৎ কর্মপ্রচেষ্টা আপনার বেকারত্বের সমাধান ঘোষাবে। তো এটি ঘোষানোর জন্য আপনাকে শুধুমাত্র উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনাকে একটু দুপা বাড়িয়ে একটু যেতে হবে যথোপযুক্ত জায়গায় যেখানে আপনি সহযোগিতাটি পাবেন। আর বিসি আপনাকে এই সহযোগিতা করবার জন্য আমাদের প্রত্যেকটি শাখা সবসময় প্রস্তুত। আমি আবার বলছি, আমাদের বিসির প্রত্যেকটি শাখা সবসময় প্রস্তুত। আর সেখানে গিয়ে আপনি সহযোগিতা নিন এবং আপনার বেকারত্বের সমাধান খুব তাড়াতাড়ি আসুক, এটা আমরাও প্রত্যাশা করি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।